ফাইনাল স্টাডি চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য খোলা হচ্ছে, মানে যারা নাকি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দেবে, এবং আমরা একটা ব্যাচও চালু করতে চলেছি ফাইনাল স্টাডির তরফ থেকে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা টেক্সট করতে পারো। আজকের ডেমো টপিক হচ্ছে ইন্ডিয়া কানাডা রিলেশনস। ঠিক আছে, এটা তোমরা যদি চাও, আমি এখানে বেসিক্যালি বাংলায় দিয়েছি তোমাদের জন্য এই টপিকটা, মানে আমাদের উত্তরটা কিরকম ভাবে আমরা লিখবো। যদি তোমরা মানে কেউ যদি ইংলিশের যদি কেউ প্রিপারেশন করো, এই মানে এটার আমি তোমাদেরকে তাহলে ইংলিশ যে মোডটা, হ্যাঁ সেটাও কিন্তু দিয়ে দেবো, ইংলিশ রাইটিংটাও দিয়ে দেবো আমি। আমার কাছে বাইলিঙ্গুয়ালি রয়েছে, মানে ইংলিশও রয়েছে বেঙ্গলিও রয়েছে, কিন্তু সকলের বোঝার সুবিধার্থে আমরা যেহেতু সবাই কম বেশি বাঙালি, তো আমি এবং বাংলায় ভাষাটা আমাদের মাতৃভাষা এবং সাথে লেখা তুলনামূলক সহজ, তো সেই জন্য আমি বাংলাতেই এটা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। আচ্ছা, ধরো তোমাকে এই কোশ্চেনটা যদি তোমাকে 20 নাম্বারের দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদেরকে 3 থেকে 4টে পার্টে মানে লিখতে হবে। প্রথমে তুমি ভূমিকা বলবে। ভূমিকাতে কি বলছি সেটা হচ্ছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারত এবং কানাডার মধ্যে একটি অনন্য বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। দুটি দেশই বহু সংস্কৃতিবাদ এবং গণতান্ত্রিক চিন্তাধারার ধারক এবং বাহক। শুধু তাই নয়, কানাডাতে বর্তমানে প্রচুর ভারতীয় বসবাস করেন, যার সিংহভাগই শিখ সম্প্রদায়ভুক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। লাস্ট 1.5 বছর বা 1 বছরে তার কিছু রিজনস আছে, সেগুলো আমি আগামী লাইনসগুলোতে বলছি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এটা টরুডো হয়ে গেছে, এটা ট্রুডো হবে, গত বছর মানে 2023 সেপ্টেম্বর মাস নাগাদ খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাথে যুক্ত ভারতীয় কূটনীতিকদের দায়ী করেন। ভারতের তরফ থেকে ট্রুডোর এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয় এবং দিল্লির তরফ থেকে এই বার্তাও দেওয়া হয় যে ভারত ভাগ করতে চাওয়া মৌলবাদী শক্তি খালিস্তানপন্থীদের আশ্রয় দিচ্ছে কানাডা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। এটা দুই দেশ হবে, এটা দেশের লিখে দিয়েছি, প্লিজ এটা একটু কারেক্ট করে নিও তোমরা। তো ব্যাপারটা হচ্ছে যে পাঞ্জাব এর মানে পাঞ্জাবিদের একটা সেগমেন্ট, মানে প্রচুর পরিমাণে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষ যেহেতু কানাডায় থাকেন, তো এবার শিখদের মধ্যে 1970 বা 1980 সালের সময়কার যে তোমার অপারেশন ব্লু স্টার এবং তার পরবর্তীকালে যে সমস্ত সমস্যাগুলো, ইন্টারনাল ডিস্টারবেন্স গুলো ইন্ডিয়াতে দেখা গিয়েছিল, হ্যাঁ, গোল্ডেন টেম্পল অমৃতসর রিগার্ডিং অ্যান্ড বিভিন্ন প্রচুর পরিমাণে দাঙ্গাও হয়। তারপর 1970 থেকে 80 দশকের পর থেকে শিখদের মধ্যে কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু কিছু সংখ্যক শিখের মধ্যে দেখতে পাওয়া গেছে, এবং সেই ভিত্তিতে কিন্তু কিছু সংখ্যক শিখ, সবাই নয়, কারণ শিখরা আমাদের দেশের ইন্টিগ্রাল পার্ট। আমি কোনো জনজাতিকে কোনোভাবে ছোট না করেই বলছি যে শিখ সম্প্রদায়ভুক্ত কিছু মানুষ, সবাই নয়, মানে ম্যাক্সিমামই নন, কিছু মানুষ যারা নাকি ভারতবর্ষের মধ্যে মানে ভারতবর্ষের পার্ট হিসাবে শিখদের মানে মনে করেন না, এবং শিখদের জন্য সম্পূর্ণ একটা আলাদা ল্যান্ড চান। ঠিক আছে, মানে ইন্ডিয়া থেকে আলাদাভাবে সম্পূর্ণ একটা আলাদা ল্যান্ড চান। তারা হচ্ছে বেসিক্যালি খালিস্তানপন্থী, এবং এই যে নতুন ল্যান্ডটা তৈরি করা হবে এটার নাম হবে খালিস্তান। এটা হচ্ছে শিখ সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মৌলবাদী মানুষজন আছেন বা মৌলবাদী শক্তি, তারা কিন্তু এই মানে বেসিক্যালি তারা জঙ্গি গোষ্ঠী, তারাই হচ্ছে বেসিক্যালি খালিস্তানপন্থী। ঠিক আছে, খালিস্তানপন্থী এই সমস্ত যারা হচ্ছে আগুন লাগানোর চেষ্টা করছে ভারতবর্ষে, এবং ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সম্পূর্ণ আলাদা দেশ তৈরি করে ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে কাঠামো এবং যে আমাদের যে দেশের যে ঐতিহ্য, মানে মিলেমিশে থাকার যে ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যর যে জায়গাটাকে যারা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত উগ্রবাদী খালিস্তানপন্থীদের কিন্তু আশ্রয় দিচ্ছে কানাডা। তো এটা অবভিয়াসলি, এবং গত বছর কি হয়েছিল, এরকম একজন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার খুন হন কানাডাতে। তো সেই ঘটনার প্রেক্ষিতে মানে কানাডার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতবর্ষের যে গোয়েন্দা সংস্থা, ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর সাথে যুক্ত যে সমস্ত ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, তাদেরকে দায়ী করেন। তো দিল্লির তরফ থেকে এটা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়। ঠিক আছে, এইটুকু হচ্ছে ভূমিকা, যে কি হয়েছে, কেন হয়েছে, এটা জাস্ট
ভূমিকাতে বললাম। এরপর হচ্ছে আমরা চলে যাব বিবাদের মূল সূত্রতে। বস্তুত ভারত থেকে সম্পূর্ণ আলাদা একটি শিখ রাষ্ট্র গঠন করতে চাওয়া খালিস্তানপন্থী আন্দোলন বহু বছর ধরে ভারত ও কানাডার মধ্যে একটি বিতর্কিত সমস্যা হয়ে রয়েছে। এটা নিয়ে কিন্তু ইন্ডিয়া এবং কানাডার মধ্যে মাঝে মধ্যেই কিন্তু সমস্যা হয়। এটা শুধুমাত্র যে লাস্ট 3-4 বছর ধরে মানে চাগার দিয়েছে ব্যাপারটা কিন্তু তা নয়। 1990 এর পরবর্তী বা 80 পরবর্তী সময় থেকে কিন্তু ভারত এবং কানাডার মধ্যে, যেহেতু শিখরা প্রচুর পরিমাণে কানাডাতে থাকে এবং কানাডা দেশটা যেহেতু একটু মানে গণতন্ত্রের উপর বিশ্বাস করে এবং মানে ফ্রিডম অফ স্পিচের উপর মানে ভরসা করে, তো মানে বা সেখানকার রুল যেহেতু সেই রকম, এবং প্রচুর পরিমাণে শিখ যে সম্প্রদায়ভুক্ত মানুষ যেহেতু কানাডাতে বসবাস করেন, তো সেখানেও কিন্তু এই খালিস্তানপন্থী জঙ্গিদের একটা মানে বেসিক্যালি বলা যায় আস্তানা গড়ে উঠেছে কানাডাতে। শুধু এই ঘটনাটা নয়, এছাড়াও কিন্তু 1998-এ যখন আমাদের পোখরান নিউক্লিয়ার পরীক্ষা হয় অটল বিহারী বাজপেয়ীর সময়, এবং কাশ্মীর বিষয়ক যে সমস্যা হয়, কার্গিল যুদ্ধ এবং পরপর যে সমস্ত ইভেন্টস গুলোর মধ্যে দিয়ে ভারত সেই সময় যাচ্ছিল, তো এই নিয়ে কিন্তু ভারত এবং কানাডার মধ্যে যথেষ্ট মতানৈক্য হয়। কানাডা কিন্তু কখনোই চায়নি যে ভারত একটা নিউক্লিয়ার সুপার পাওয়ারে পরিণত হোক, ঠিক আছে। এর জন্য ওয়েস্টার্ন মিডিয়া এবং যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ যেমন ইউএস, ইউকে, হ্যাঁ, এই সমস্ত দেশগুলোরও কিন্তু তাতে মদত রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এই অতীতের যে তিক্ত অভিজ্ঞতার আগুনে ঘৃতাহুতি দিয়েছে রিসেন্টলি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই ভারত বিরোধী মন্তব্য, ঠিক আছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অভিযোগ অনুযায়ী কানাডার যে আসন্ন যে পার্লামেন্ট নির্বাচন, সেখানে খালিস্তানি গোষ্ঠীগুলোর সমর্থন যাতে পায় ট্রুডো সরকার, সেই জন্য নতুন করে হার্দিক নির্যার বিতর্ক সামনে আনছে এবং ভারতকে দায়ী করা হচ্ছে। এই উত্তপ্ত আবহে কানাডা এবং ভারত দুই দেশই হাই কমিশনার সহ উভয় পক্ষের 6 জন ডিপ্লোম্যাটকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। মানে ভারত থেকেও 6 জনকে এক্সপেল করা হয়েছে, কানাডা থেকেও মানে ভারতীয় দূত হিসাবে কানাডা থেকে 6 জনকে এক্সপেল করা হয়েছে, আর ইন্ডিয়া থেকেও কানাডার যে 6 জন কূটনীতিক যারা আমাদের ভারতবর্ষে মানে তাদের কানাডার এনভয় হিসেবে কাজ করেন, তাদেরকেও কিন্তু এক্সপেল করা হয়েছে দিল্লির তরফ থেকে। তো হয়ে গেল এটা আমাদের ভূমিকা এবং বিবাদের মূল সূত্র। এরপর আমরা চলে যাব সম্ভাব্য ক্ষতি, মানে এই যে সম্পর্কটা যে খারাপ হয়েছে দুটো দেশের মধ্যে, তো দুটো দেশের সম্পর্ক খারাপ হলে তো উভয়েরই ক্ষতি। তো সেই কি কি ক্ষতি হতে পারে, সম্ভাব্য ক্ষতি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তবে এই বিতর্কের ফলে দুই দেশেরই মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক দ্বন্দ্বের এই আবহে আটকে রয়েছে ভারত এবং কানাডার মধ্যে সেপা নামে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি, যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এর পাশাপাশি ভারতের মোট বৈদেশিক বাণিজ্য বা ফরেন ট্রেডের 1% 1% কিন্তু কানাডার তরফ থেকেও আসে। তাছাড়া ভারত যে টোটাল যে পালসেস যে আমদানি করে, মানে ডাল জাতীয় শস্য, তার 25%, এবং মানে এগ্রিকালচারাল যে ফার্টিলাইজার যেগুলো মানে কৃষিজ সার, তার 5% কিন্তু কানাডা থেকে ইম্পোর্ট করে, আমদানি করে। পারস্পরিক এই বৈদেশিক বাণিজ্যে বর্তমান পরিস্থিতির প্রভাব কিন্তু উভয় দেশের পক্ষেই ক্ষতিকর। যেমন ধরো ওই যে সেপা যে এগ্রিমেন্টটা আটকে রয়েছে, ঠিক আছে। এছাড়া কানাডার যে বিভিন্ন ধরনের পেনশন ফান্ড রয়েছে, যেমন কানাডিয়ান পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড, সিপিপিআইবি, সিডিপিকিউ, এই ধরনের যে ফান্ডস গুলো ভারতবর্ষের যে প্রচুর কোম্পানি, যেমন ধরো জোম্যাটো আছে, হ্যাঁ, তারপর এছাড়াও যেগুলো ছোট 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 প্রচুর কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বিনিয়োগ করে রেখেছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট বক্সে কেউ বলতে পারবে যে 1 বিলিয়ন মানে কত কোটি, একটু বলতে পারবে বলো তো? আচ্ছা, বা 10 টু দি পাওয়ার কত মানে 1 বিলিয়ন, এটা কিন্তু মাঝে মধ্যেই গুলিয়ে যায়। মানে 1 মিলিয়ন হচ্ছে 10 টু দি পাওয়ার 6, মানে 10 লক্ষ। তাহলে 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার কত, সেটা একটু বলো, কমেন্ট বক্সে লিখে জানাও। তাছাড়া ভারত বর্তমানে সারা বিশ্বের সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিটেন্স প্রাপক দেশ, এবং মোট প্রবাসী আয়ের প্রথম 10টি উৎসের মধ্যে কানাডা অন্যতম। তার মানে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, যে প্রচুর পরিমাণ ভারতীয় কিন্তু কানাডাতে বসবাস করে, এবং বিদেশ থেকে ভারতীয়রা যা আয় করে তার প্রচুর পরিমাণ কিন্তু কানাডা থেকে আয় করে, এবং তার একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ভারতবর্ষে আসে। মানে বৈদেশিক আয় যেটা, সেটা কিন্তু যে সমস্ত প্রবাসী ভারতীয়দের মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষে আসে। এছাড়া ভারত থেকে প্রচুর পরিমাণ ছাত্র কিন্তু কানাডাতে শিক্ষা নিতে যায়, বিকজ তাদের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত। এছাড়া মানে এই ব্যাপারগুলো রয়েছে কিন্তু, ঠিক আছে। সো দুটো দেশের মধ্যে সম্পর্ক একটা জায়গা থেকে যদি খারাপ হয়, তাহলে কিন্তু এই যে সমস্ত এরিয়াতে কিন্তু তার প্রভাব পড়ে। আজকে তুমি ধরো যে এই ইন্ডিয়া এবং কানাডার মধ্যে যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টটা যদি আটকে যায়, তাহলে উভয় পক্ষেরই তো এক্সপোর্টার যারা রপ্তানি কারক যে সমস্ত সংস্থাগুলো, তাদের ক্ষতি। এবার ধরো কানাডা থেকে আমরা একটা জিনিস ভারতবর্ষে আমদানি করছি, তাহলে সেক্ষেত্রে মানে ওই দেশ মানে ধরো আমি এখান থেকে কোনো একটা জিনিস কানাডাতে রপ্তানি করছি, বা কানাডা আমার এখানে রপ্তানি করছে, তাহলে দুই দেশের যে প্রোডাক্টস গুলোর উপর, ইম্পর্টেন্ট প্রোডাক্টস গুলোর উপর প্রচুর হাই পরিমাণে ট্যাক্স চাপাবে, ঠিক আছে। আলটিমেটলি
কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এই সমস্ত যখন সমস্যাগুলো আসবে তখন কিন্তু কানাডার সাথে আমাদের যে বাণিজ্যের যে সম্পর্ক, ফরেন ট্রেডের যে সম্পর্ক, সেটা কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাবে এবং কানাডিয়ান যে সমস্ত রপ্তানিকারকরা ইন্ডিয়াতে কিন্তু এক্সপোর্ট করতে চাইবে না এবং ভাইস ভার্সা। ঠিক আছে, তো দুটো দেশের মধ্যে ফরেন ট্রেডটা কিন্তু মার খাবে। শুধু তাই নয়, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটাও মার খাবে। এছাড়া কানাডার বিভিন্ন যে পেনশন ফান্ড আমাদের এখানে যে হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেটাতে একটা মিসট্রাস্ট বা মানে অবিশ্বাসের যে ব্যাপার সেটা তৈরি হতে পারে। এছাড়া রেমিটেন্সের দিক থেকে ভারতীয়দের যে গুরুত্ব এবং কানাডার যে একটা পজিশন, প্রথম 10টা উৎসের মধ্যে কানাডা যে পড়ে, সেই জায়গাটা একটু মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ভারত থেকে হয়তো কানাডাতে শিক্ষা নিতে যাচ্ছে যে সমস্ত ছাত্রদের, তাদের উপরও কিছু প্রভাব পড়তে পারে। সো সর্বস্তরীয় কিন্তু একটা ক্ষতি হয় যখন দুটো দেশের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চলে, কূটনৈতিক দ্বন্দ্ব চলে। ঠিক আছে, এরপর হচ্ছে সমাধানের পথ। যে কোনো উত্তর যখন লিখবে তখন সমস্যার কথাটা তো তুমি ভালোভাবে বললে, সমাধানের পথটাও কিন্তু তোমাকে বলতে হবে। এবং এইটা হচ্ছে তোমার মানে তোমার উত্তরের কোয়ালিটিটাকে কিন্তু এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। সো বলছে এমত অবস্থায় সমাধানের পথ কি? ইংলিশে যারা লিখবে তারা লিখবে ওয়ে ফরওয়ার্ড। উভয় দেশেরই উচিত সমস্যা সমাধানের পথ খোঁজা। এর জন্য দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের মধ্যে বিতর্কিত সমস্যাগুলি এবং খালিস্তানি উগ্রবাদ সম্বন্ধে বারংবার বৈঠক এবং আলোচনার প্রয়োজন রয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণে বৈঠকের প্রয়োজন রয়েছে এখন দুটো দেশের একদম টপ লেভেল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মধ্যে। এছাড়া বাণিজ্যিক স্বার্থে দুই দেশেরই সেপা ইমিডিয়েটলি বলবৎ করা উচিত, যেটা আমি বলছিলাম একটু আগে, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এছাড়া বাণিজ্যের পাশাপাশি ট্রান্সপোর্ট মানে পরিবহন ব্যবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু দুই দেশের একটা কোলাবোরেশন হতে পারে। এছাড়া বিনিয়োগের যে ক্ষেত্র মানে ইনভেস্টমেন্টের যে জায়গা, সেটাও কিন্তু দুই দেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হতে পারে, যেখান থেকে নাকি আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে দুই দেশের মধ্যে। এর পাশাপাশি যাতে দুই দেশের নাগরিকদের মধ্যে সৌহার্দ্য যাতে বজায় থাকে, তার জন্য ট্র্যাক টু ডিপ্লোম্যাসির সাহায্য নেওয়া যেতে পারে, বা সিভিল সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো বা নাগরিক সমাজ সংস্থা, তাদেরও সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে একটা পর্যটন বা ট্যুরিজমের একটা বিরাট সেক্টর রয়েছে, যেখানে দুটো দেশ কোলাবোরেট করতে পারে। ঠিক আছে, এতে দু দেশেরই ট্যুরিজম, যদি ধরো আমি বললাম যে ভারত থেকে কানাডাতে প্রচুর পরিমাণে লোক ট্যুর করতে যাচ্ছে বা কানাডা থেকে প্রচুর লোক ভারতবর্ষে আসছে ট্যুর করতে, তাহলে দুটো দেশেরই জিডিপি বাড়বে। ঠিক আছে, সো ট্যুরিজম সেক্টরটাকেও বিস্তৃত করা যেতে পারে। এছাড়া যেগুলো গ্লোবাল যে সমস্ত ইস্যুসগুলো, যেমন ধরো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, প্যান্ডেমিক যেগুলো মহামারী, ঠিক আছে, বা ইন্দো প্যাসিফিক রিজিয়নে এই যে চায়নার যে একটা প্রচন্ড অ্যাগ্রেশন, এই বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন রয়েছে। এই সমস্ত জায়গাগুলোর মাধ্যমে যদি দুটো দেশ মানে একসাথে কাজ করে এই সমস্ত জায়গাতে, তাহলে কিন্তু সমস্যা যেগুলো বর্তমানে অ্যারাইজ করেছে সেগুলোকে কিন্তু টপকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু আবার বিল্ড আপ করা যায়। ঠিক আছে, তো এরপর মোটামুটি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি উত্তরের একদম লাস্টে। আমরা কিন্তু এটা লিখবো উপসংহার, মানে একটা অ্যান্সারের একটা ভূমিকা থাকবে, তারপর বডি থাকবে, বডির মধ্যে তুমি যতগুলো চাও প্যারাগ্রাফ করতে পারো, এবং কিন্তু সবশেষে কিন্তু উপসংহারটা লিখবে। উপসংহারটা না লিখলে কিন্তু উত্তর একেবারেই কমপ্লিট হয় না। সো উপসংহার আমি কি বলছি, শুধু দুদেশের সরকার নয়, শান্তি বজায় রাখার দায়িত্ব বর্তায় দুদেশের সংবাদ মাধ্যমের ওপরও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তার কারণ তুমি যদি দেখো যে ইন্ডিয়ান মিডিয়াতে জাস্টিন ট্রুডো সম্পর্কে যে ধরনের উস্কানিমূলক কথা যদি বলা হয়, সেটাও যেমন কাম্য নয়। আবার কানাডাতে হচ্ছে ভারতীয়দের সম্পর্কে বা ভারতীয় র যে এজেন্সি, তার যে একটা মানে এই হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় যে তার প্রভাব সম্বন্ধে একটা ফলস একটা নিউজ ছড়ানো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু হলে কিন্তু দুই দেশের সম্পর্ক আরো তলানিতে গিয়ে থাকবে। সো সেটাই বলছি, অযথা উস্কানিমূলক সংবাদের পরিবর্তে দুই দেশের পারস্পরিক সম্পর্ক মজবুত করার দিকে উভয় দেশের মিডিয়াকে নজর দিতে হবে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা, পঞ্চম বৃহত্তম অর্থনীতি, চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসেবে ভারতের গুরুত্ব কিন্তু এখন ওয়েস্টার্ন যে সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের কাছে অপরিসীম। কানাডাও এর ব্যতিক্রম নয়, অবভিয়াসলি কানাডা ইজ নট এক্সেপশন, তারাও একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের। বর্তমানে উভয় দেশেরই উচিত উচ্চস্তরীয় বৈঠক এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বৈরিতা ভুলে পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই হচ্ছে মোটামুটি তোমাদের উপসংহার। এবং উইথ দ্যাট আমি এই টপিকটা শেষ করলাম। সো ফাইনাল স্টাডি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এরকম আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমরা আনবো আগামী দিনে। চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, সাবস্ক্রাইব নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে দাও। সো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমি যে বললাম, যেখানে তোমরা মেন্সের জন্য গাইডেন্স পাবে এবং ব্যাচের কথা, সেখানে আমরা মানে ব্যাচে কিভাবে এনরোল হতে হবে বা না হবে সেগুলো আমরা সেখানে বলে দেবো। তো এইটা কিন্তু মানে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।